প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার যেটা 2025-এ প্রকাশিত হয়েছে, সেখানকার যে জিওগ্রাফি পেজ রয়েছে AC 76, সেখানকার সমস্ত MCQ ও ACQ একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। অলরেডি প্রিভিয়াস পেজটি আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিনে আসবে সেখানে দেখতে পেয়ে যাবে। চলো তবে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট কথা, তোমাদের যাদের নিউট্রিশন রয়েছে সেই নিউট্রিশনের ভিডিওগুলোও আমাদের চ্যানেলে পরপর সমস্ত আপলোড করে একটা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে, সেখান থেকে চাইলে সেই নিউট্রিশনের ভিডিওগুলোও এবিটিএ টেস্ট পেপারে সলভ দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এখানে যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশান ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ তোমরা, এবং উত্তরটা সাথে সাথে তোমাদের সামনে উপস্থাপন হবে না। এতে করে তুমি তোমার যদি করা হয়ে গিয়েও থাকে পেজটা, তাহলে আবার নিজেকে টেস্ট করে নিতে পারবে যে তোমার কতটুকু তোমার মনে রয়েছে, বা এক্সামের আগেও আবার চালিয়ে তুমি এটা টেস্ট দিয়ে নিতে পারবে যে তোমার MCQগুলো মনে আছে কি না। তো সেইভাবেই তোমাদের সামনে ভিডিওটা বানানো হয়েছে। তো প্রথম প্রশ্নটি সেটি রয়েছে, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এটা খুবই সোজা, সঠিক উত্তরটি হচ্ছে GK গিলবার্ট, অপশান A। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, পাললিক শিলায় গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায়। এই ধরনের জলকে কি বলা হয়? চারটে অপশান রয়েছে এখানে, যে চারটে সেটা হচ্ছে আবহিক জল, উৎসান্দ জল, সহজাত জল আর মহাসাগরীয় জল। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সকলে ঠিকই উত্তর দিয়েছো, অপশান C সহজাত জল। পরের প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে চারটে অপশান রয়েছে, ভালো করে অপশান চারটে পড়ে নাও তোমরা। তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অনেকেই দিতে পারছো, যারা দিতে পারছো না ভয় পাওয়ার কিচ্ছু নেই, দেখতে থাকো। বারবার এক একটা কোয়েশ্চেন চোখের সামনে আসলে সেই উত্তরটা এমনিই মনে থেকে যাবে। তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয় না, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সারা বছর, ফলত সেখানকার যে জলাশয়গুলো আছে সেখানকার জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়, এবার ওপরে উঠে ঘনীভূত হয়ে শীতল হয়ে মেঘ সৃষ্টি হয়, এবং সেটা ইনস্ট্যান্ট সেই দিনই দুপুরের মধ্যে এমন হয়ে যায়, আর দুপুর 12টার পর থেকে এই 3টে, 3:30, 4টের দিকে বৃষ্টি হয়। সেই বৃষ্টিটাকে 4 o'clock রেন বা 4 o'clock শাওয়ারও বলা হয়ে থাকে। তো এটা একটা নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, যে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, যে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম জানতে চাওয়া হয়েছে। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যদি দিতে পারো অবশ্যই মিলিয়ে নাও। হ্যাঁ, ঠিকই বলেছ, 5 বাড়ি। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, গম্বুজাকৃতি পাহাড় কোন ধরনের নদীর নকশায় সৃষ্টি হয়। এখানে যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখে নিই চলো আমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান B, কেন্দ্র বিমুখী। পরের প্রশ্ন যেটা সেটা রয়েছে, মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তর পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলা হয়? হিউমিফিকেশন, সলিনাইজেশন, এলুভিয়েশন আর এলুভিয়েশন। এখানে এলুভিয়েশন আর ইলুভিয়েশন এই দুটো কিন্তু খুব গোলায় বন্ধুরা, একটা আর একটার নামটা প্রায় কাছাকাছি। খুব মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করো, একবার খাতায় নোট ডাউন করে নিও কাকে বলে দুটো, দেখবে ঠিক হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান D, এলুভিয়েশন। পরের প্রশ্ন যেটা রয়েছে, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় গ্রিন ডেটা বুক, রেড ডাটা বুক। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান C, রেড ডাটা বুক। পরের প্রশ্ন সেটা দেখব, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে, সুনামি, খরা, ভূপাল গ্যাস বিপর্যয় আর ধস মানুষ তৈরি করেছে বলেছে, সুতরাং ভূপাল গ্যাস দুর্ঘটনা হবে। খুবই ইজি একটা কোয়েশ্চেন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ, যেটা মেইনলি মানে একদম প্রাইমারি কম্পোনেন্ট দরকার উদ্ভিদের পরিপোষণের জন্য। এখানে চারটে অপশান রয়েছে, লোহা, ম্যাঙ্গানিজ আর তামা আর নাইট্রোজেন। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান D, নাইট্রোজেন। পরের প্রশ্ন সেটা হচ্ছে, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত, ঘূর্ণিঝড় যেটা ক্যারিবিয়ান সাগরে হয় সেটার নাম কি? টাইফুন, টর্নেডো, হ্যারিকেন আর উইলি। বন্ধুরা এখানে চারটে যে অপশান রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, যদি জানার না থাকে আমি জানিয়ে দেবো, আর যদি জানা থাকে তাহলেও কমেন্ট সেকশানে অ্যান্সারটা দাও যে টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি এই চারটে কোনটা কোথায় দেখতে পাওয়া যায়।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হ্যারিকেন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরের বিক্রয় করার উদ্দেশ্যে ফুল শাকসবজি চাষ করা হয়ে থাকে তাকে কি বলে? উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি আর ব্যাপক কৃষি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, বলেই দিয়েছে ফুল ফলের চাষ, সুতরাং দেখে বুঝতেই পারছো এখানে অপশন এ হয়ে যাবে উদ্যান কৃষি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের সাথে অন্তর্গত? চারটে, প্রাথমিক, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় আর চতুর্থ ক্ষেত্র। পর্যটন বলেছে, সুতরাং এখানে এটা হয়ে যাবে অপশান সি, তৃতীয় ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন দেখব, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গঠিত হয়েছে? রিসরা, ঘুষুরি, আহমেদাবাদ আর মুম্বাইতে। চারটে অপশন সকলেই জানো, খুব সোজা প্রশ্ন, অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছো যে ভারতের প্রথম কাপড় কল বা কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে উঠেছিল? ঘুষুরিতে, পশ্চিমবঙ্গে কিন্তু। পরের প্রশ্ন যেটা সেটা রয়েছে, ভারতের নীল বিপ্লবের উৎপাদনের সাথে জড়িত কোনটা? দুধ, মাংস, ডিম আর মাছ। সকলেই জানো, খুব সোজা কোশ্চেন, এটা অ্যান্সার হয়ে যাবে মাছ। বন্ধুরা, দুধ, মাংস, ডিম এই তিনটেই বা কি বিপ্লব? দুধের উৎপাদনকে কি বলা হয়? মাংস বা ডিম এগুলোর যে উৎপাদন বেশি, সেই ক্ষেত্রে সেইগুলোকে কি বিপ্লবভাবে অভিহিত করা হয়ে থাকে? সেগুলো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর জানা না থাকলে কমেন্ট করো, আমি বলে দেবো। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, ভারতের বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? এখানে যে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা একটু ভালো করে পড়ে নাও অপশানগুলো। সঠিক উত্তর যেটা হবে সেটা দেখে নিই চলো। সঠিক উত্তর হবে অপশান বি, মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, সোনালী পোশাকের কর্মী যে কাজের সাথে যুক্ত। আমরা প্রিভিয়াস যে পেজটা করেছিলাম এবিটিএস, সেখানে কিন্তু ছিল গোলাপি পোশাকের কর্মী, এখানে রয়েছে দেখো সোনালী পোশাকের কর্মী। তাহলে বন্ধুরা একটা জিনিস কিন্তু খেয়াল রাখার বিষয় আছে যে প্রত্যেকটা পোশাকের কর্মীদের তোমাদের কিন্তু জানা প্রয়োজন। যে কোনো একটা এক্সামে আসতে পারে, খুব সোজা, একটু মনে রাখবে, পেরে যাবে। তো এখানে সোনালী পোশাকের বলেছে কৃষিকাজ, শিল্পকর্ম, পরিবহন আর পরামর্শদান। এখানে অপশান ডি হয়ে যাবে পরামর্শদান সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা, কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলা হয়? পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর আর মহানগরপুঞ্জ। এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহানগর। পরের প্রশ্ন যেটা সেটা দেখবো আমরা, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা। নিউজ প্রিন্ট মানে নিউজ পেপার যে ছাপা হয় তার জন্য যে কাগজ ব্যবহার হয় তাকে নিউজ প্রিন্ট বলা হয়। নিউজ প্রিন্টের জন্য প্রথম যে কারখানা স্থাপিত হয়েছিল সেটা ত্রিবেণী, পেননাগর আর আছে শ্রীরামপুর আর আহমেদাবাদ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? হ্যাঁ, সকলেই সঠিক উত্তর বি, নেপানগড়। পরের প্রশ্ন রয়েছে, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তার নাম কোনটা জানতে চাওয়া হয়েছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড আর ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? হ্যাঁ, সকলেই সঠিক উত্তর বলেছো, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি। বন্ধুরা, এই প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা বলি যে ওজোন গ্যাস ধ্বংসের জন্য যে সকল গ্যাসগুলো দায়ী তাদের সবগুলোর নামগুলিও কিন্তু তোমরা জেনে রেখো মেইনলি। আর আরেকটা জিনিস, গ্রিন হাউস গ্যাস আছে কতগুলো, সেই গ্রিন হাউস গ্যাসগুলোর নামও একটু তোমরা জেনে রাখার চেষ্টা করো, ভুলে যেও না। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ছত্তিশগড়ের লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল। এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদন অঞ্চল মানে যেখানে লোহার খনি রয়েছে সেটা কোনটা? এখানে গুরুমহিষানি, তারপরে দাল্লি রাজহারা, বাবাবুদান পাহাড় আর কোরবা, এই চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমরা দেখে নিই চলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাল্লি রাজহারা। পরের প্রশ্ন যেটা সেটা দেখবো আমরা, সুয়েজ খাল সংযুক্ত করেছে। আমরা এর আগে যেটা করেছি পেজ, সেখানে আমরা দেখেছি পানামা খাল সংযুক্ত করেছে কোন দুটো দেশকে আলাদা করেছে বা সংযুক্ত করেছে, আর কোন মহাসাগর দুটোকে। তো এখানেও সুয়েজ খাল কোন মহাসাগর দুটোকে সংযুক্ত করেছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যাকচুয়ালি একটা মহাসাগর নয়, মাঝখানে যেটা সেটা ভূমধ্য সাগর, আর এদিকে নিচের দিকে যেটা রয়েছে সেটা মহাসাগরের ভারত মহাসাগরের একটা অংশ বিশেষ বলা যায়। তো এখানে অপশান চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভূমধ্য সাগর ও আরব সাগর, অপশান বি সঠিক উত্তর। এখানে ভূমধ্য সাগর ও লোহিত সাগর বলেছে, ঠিকই আছে, আরব সাগরের পরে লোহিত সাগর। তো অপশানে তোমাদের ডিতে রয়েছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর, সুতরাং সেই জন্য তোমরা ভূমধ্য সাগর ও লোহিত সাগরই বলবে। এমসিকিউগুলো তোমাদের এখানে শেষ হয়ে গেল, এবার রয়েছে এসএকিউ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর যদি খুব ভালো লেগে থাকে তারপর বন্ধুদের সাথে শেয়ার করো, তাকেও জানতে সাহায্য করো। আর যদি তোমার নিউট্রিশনের কোনো ভিডিও দেখার দরকার হয় তোমার সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই ভিডিও কিন্তু করা আছে আমাদের এই চ্যানেলে, সেগুলোও দেখে নিতে পারো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে। তো
তো তোমাদের এসিকিউ এর প্রথম প্রশ্নটি রয়েছে অন্ধ উপত্যকা কাকে বলে। নামটা শুনলেই বোঝা যাচ্ছে অন্ধ উপত্যকা কাকে বলে। এখানে একটা ছবি আমি তোমাদের সামনে প্রোভাইড করেছি যে একটা নদী আসছিল, আস্তে আস্তে হঠাৎ সে গায়েব হয়ে গেল, আবার কিছু দূর যাওয়ার পর আবার বেরিয়ে গেল নদীটা। তো সেই ধরনের ক্ষেত্রকে বলা হয় অন্ধ উপত্যকা। যতটুকু সে দেখা যাচ্ছিল না সেই জায়গাটুকু, এটা ন্যাচারালি চুনাপাথর গঠিত অঞ্চলে হয়ে থাকে। তো কাকে বলে বলেছে, তোমাদের প্রশ্নের মান এখানে এক আছে, কখনোই ছবি দেবে না, আমি শুধু তোমাদের মনে রাখার জন্য ছবিটা এখানে প্রোভাইড করেছি। চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ সিঙ্কহোল, এটা আগেও তোমরা যারা ভালো করে পড়াশোনা করেছো জেনেছো যে সিঙ্কহোল কাকে বলে, এটাও কিন্তু কোশ্চেনে আসে। তো সিঙ্কহোল সৃষ্টি হলে নদী এই গর্তের মধ্যে দিয়ে গর্ভে প্রবেশ করে। সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে, ওটা বেরিয়ে আসে আবার। তো এই মাঝের যে সেকশনটা এটাকে বলা হয় অন্ধ উপত্যকা। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা রয়েছে সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। সমুদ্র জলের ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। দেখো বন্ধুরা, তটভূমির তিনটে সেকশন আমি তোমাদের সাথে একটা ছবিতে শেয়ার করেছি, যেখানে দেখা যাচ্ছে যে তটভূমিকে তিনটে সেকশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুরোদেশ তটভূমি, আর একটা হচ্ছে সম্মুখ তটভূমি, আর একটা পশ্চাৎ তটভূমি। তো এখানে ভালো করে ছবিটা দেখো এবং কোশ্চেনের অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করো, দরকার হলে স্ক্রিনশট রেখে দাও বা পরে চালিয়ে দেখে নিও আরও একবার। পরের প্রশ্ন রয়েছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। এখানে কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। এক্ষেত্রে সিন্ধু এবং গঙ্গা এই দুটো নদীকে বলা যায়, কারণ এরা বহু দিন ধরে আমাদের পৃথিবীতে রয়েছে। এই সিন্ধু আর গঙ্গা নদী, অনেক ভূমিকম্প হয়েছে, অনেক কিছু হয়েছে, তবুও তারা তাদের নিজের গতিপথ বজায় রেখেছে একটু সামান্য মাত্র চেঞ্জেসের মাধ্যমে। তো এই জন্যে এটাকে পূর্ববর্তী নদীর সংজ্ঞা উদাহরণ হিসাবে সিন্ধু গঙ্গাকে বলা হয়। পরের প্রশ্ন রয়েছে পেডিমেন্ট কিভাবে গঠিত হয়। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য এবং বায়ু আর জলপ্রবাহ দুজনের সম্মিলিত কার্যের ফলে যে পার্বতের পাদদেশে যে মৃদু ঢালযুক্ত মানে একটা ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পেডিমেন্ট। দেখো এখানে তোমাদের সামনে আমি প্রোভাইড করেছি যে ছবিটা, তাতে প্লায়া রয়েছে, বাজাদা, পেডিমেন্ট আর ইনসেলভার্জ। এখানে বুঝতেই পারছো যারা তোমরা ক্লাস 10-এ ভূগোল বিষয়টাকে একটু ভালো করে দেখেছিলে তারা নিশ্চয়ই অবগত আছো যে সেখানে বায়ু এবং জলপ্রবাহের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ একটা 5 মার্কসের কোশ্চেন থাকতো। তো এখানে সেই ছবিটা সেখান থেকে প্রোভাইড করেছি। তো এখানে পেডিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা রয়েছে গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো। ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে গতিশীল পুনর্যৌবন বলা হয়, মানে আবার সে তার যৌবন লাভ করেছে। পরের প্রশ্ন সেটা রয়েছে হিউমিফিকেশন কাকে বলে। খুব ভালো প্রশ্ন এটা। মৃত উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ মৃত্তিকাস্থিত ক্ষুদ্র জীবাণু দ্বারা পচনের ফলে বিয়োজিত হয়ে যে কালো রঙের পদার্থ উৎপন্ন করে তাকে হিউমাস বলে, আর এই হিউমাস গঠনের প্রক্রিয়াকেই বলা হয় হিউমিফিকেশন। পরের প্রশ্ন রয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। বন্ধুরা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে জানা আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো পরের উত্তরটা দেখে নিই। অতিরিক্ত লবণ বিশিষ্ট মৃত্তিকা থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না, এই ধরনের লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। কখনো এইরকম ভেবো না শুষ্ক মৃত্তিকা বলতে সেটা শুষ্ক মৃত্তিকা বলতে সেটা লবণে পোড়া, এরকম একটা ব্যাপার। তো সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা। তো পরের প্রশ্ন আমরা যে দেখব, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন জানতে চাওয়া হয়েছে। একটা বৈষয়িক বায়ু, একটা সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধি, আর 2 হচ্ছে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জলতলের। পরের প্রশ্ন যেটা দেখব, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে। যেসব অঞ্চলে প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয় সেই সব অঞ্চলে মানুষের মধ্যে পার্শ্ববর্তী উঁচু কোনো অঞ্চলে বসতি গড়ে তোলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এভাবে বন্যার প্রভাব থেকে বাঁচতে মানুষ কোনো উঁচু স্থানে বসতি গড়ে তুললে তাকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়ে থাকে। এই শুষ্ক বিন্দু বসতির রেসপেক্টে বলছি বন্ধুরা, সেখানে আরও কয়েকটা বসতি রয়েছে। এই ছোট্ট ছোট্ট বসতিগুলো কিন্তু এমসিকিউতে বা এসএকিউতে কোনো না কোনোভাবে আসতে পারে, সেই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে পড়ে মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্নটা যেটা রয়েছে সেটা দেখব, অতি জনাকীর্ণতা বলতে কী বোঝো। যখন কার্যকারী জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে, অর্থাৎ প্রতি সম্পদের যোগান কম হয়, তখন তাকে অতি জনাকীর্ণতা বলা হয়। মানে যতটা মানুষ তার থেকে যে সম্পদ রয়েছে তার সাপ্লাই ততটা নেই, তখন সেই ধরনের ক্ষেত্রটাকে বলা হয় অতি জনাকীর্ণতা।
পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক, যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়। পরের প্রশ্ন রয়েছে উন্নয়নের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। উন্নয়ন বলতে সাধারণত বোঝায় একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি। সমস্ত ক্ষেত্রে সেই সমাজ যদি উন্নতির দিকে এগোয় তখন তাকে উন্নয়ন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম। এটা তোমরা সকলেই জানো, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। পরের প্রশ্ন রয়েছে আইসোডোপেন কি? কাঁচামাল পরিবহনের ব্যয় রেখা এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় রেখার ছেদ বিন্দুগুলোকে সংযুক্ত করলে যে উপবৃত্তাকার একটা রেখা পাওয়া যায় তাকে আইসোডোপেন বলা হয়। বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা আইসোডোপেনের ইমেজ প্রোভাইড করেছি। সেখানে দেখতে পাচ্ছ যে একটা ওভাল শেপ তৈরি হয়েছে। সমস্ত কাঁচামাল পরিবহনের ব্যয়রেখা এবং উৎপাদিত দ্রব্যের ব্যয়রেখা যে ছেদ বিন্দুগুলো রয়েছে, সেই ছেদ বিন্দুগুলোকে যখন একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হয়েছে তখন যে উপবৃত্তাকার রেখাটা পাওয়া গেছে তাকে আইসোডোপেন বলা হয়ে থাকে। এক্ষেত্রেও তোমাদের আরও একটা দুটো সংজ্ঞা এর আশেপাশেই দেওয়া আছে টেক্সট বুকে, সেই সংজ্ঞাগুলোও মনে রেখে পড়ার চেষ্টা করো। পরের প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম আর তামিলনাড়ুর সালেম হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? এক্সিটু বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে দেখো এক্সিটু আর ইনসিটু, ইন মানে ভিতরে আর এক্স মানে বাইরে। তো এখানে ইন, যে যেখানে থাকার কথা সে যদি সেখানেই থাকে তাহলে সেটা হলো ইনসিটু সংরক্ষণ, আর যার যেখানে থাকার কথা সে সেখানে না থেকে যদি বাইরে কোথাও থাকে তাহলে সেটা হলো এক্সিটু সংরক্ষণ। যেমন দেখো একটা বাঘ, সে তো বনে থাকার কথা কিন্তু তাকে আমি নিয়ে গিয়ে খাঁচায় ভরে দিলাম, তাহলে সে কী হয়ে গেল? এক্সিটু সংরক্ষণ হয়ে গেল। আর যদি সে বনেই থাকতো তাহলে ইনসিটু সংরক্ষণ হতো। এক্সিটু বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে জীব প্রজাতিকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে ভিন্ন কোনো স্থানে বা কোনো বিশেষ পদ্ধতিতে তাকে যদি সংরক্ষণ করা হয় বা রক্ষণাবেক্ষণ করা হয় তাদেরকে, তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, তারপরে জিন ভাণ্ডার, তো এই সমস্তগুলো আমাদের এক্সিটু সংরক্ষণ বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে অন্তর্ভুক্ত সীমানা এর সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্ট সমগ্র শীতল সীমান্ত, উষ্ণ সীমান্তকে সম্পূর্ণরূপে আবদ্ধ করলে ঘূর্ণবাদ তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে, শেষে অবলুপ্ত হয়ে যায়। এভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পঞ্চম পর্যায়ে যে অতি অভিন্ন সীমান্তের সৃষ্টি হয়, মানে যেখানে এই দুটো পুরো একে অপরের সাথে মিশে যায়, যে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্ভুক্ত সীমান্ত বলা হয়। পরের প্রশ্ন যেটা রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এল নিনো এবং লা নিনো যে কোনো একটা এক্সামে আসার সম্ভাবনা তোমাদের এবারে প্রচণ্ড রয়েছে। এল নিনো বলতে কি বোঝো? কোনো বছর ডিসেম্বর মাসে যে এক প্রকার দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায় তাকে এল নিনো বলা হয়। এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে ছোট বালক বা যিশুর সন্তান বা ছোট্ট যিশুও বলা হয়ে থাকে। 2023 সালে সিকিমের যে বন্যা হয়েছিল তার কারণ কি জানতে চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে বলবে অতিরিক্ত বৃষ্টি এবং লোনাক হ্রদ ভেসে যাওয়ার কারণে তিস্তা জল বৃদ্ধি পায় এবং 2023 সালে সিকিমে বন্যার সৃষ্টি হয়। পরের প্রশ্ন ব্যাপক কৃষি কাকে বলে? যেসব দেশে জমির পরিমাণ বেশি কিন্তু লোক সংখ্যার পরিমাণ কম, সেই সব দেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে ব্যাপক কৃষি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে শস্য সমন্বয়ের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতুতে বা একটি নির্দিষ্ট কৃষি বর্ষে উক্ত অঞ্চলে মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বয়িক গাণিতিক সম্পর্ক রয়েছে তাকে এই শস্য সমন্বয় বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ওপেকের প্রধান কার্যালয়। সকলেই জানো ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে রয়েছে ওপেকের প্রধান কার্যালয় অর্থাৎ সদর দপ্তর। বন্ধুরা, এখানে তোমাদের এসএকিউ এর সমস্ত উত্তরগুলো শেষ হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো মনোযোগ সহকারে, এক্সাম খুব সামনে।